রপ্তানি বাজারে প্রতিযোগিতা সক্ষমতা, একক পণ্য নির্ভরতা, বন্দর সুবিধা এসব বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমই এর পরিচালক রাকিবুল আলম চৌধুরী। জনাব রাকিবুল আলম চৌধুরী, আপনাকে এ সময়ের বাণিজ্যে স্বাগত জানাচ্ছি। আমরা দুটি প্রতিবেদন দেখলাম। শুরুতেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাই সেটি হচ্ছে যে অপ্রচলিত বাজারে যে রপ্তানি আয় কমেছে সেটি কেন কমছে, আপনারা কি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আসলে আপনারা লক্ষ্য করবেন, আপনার গত 2-3 বছর ধরে যে ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরে আমরা কিন্তু ওই অনেক এক্সপোর্ট কিন্তু আমরা অপ্রচলিত মার্কেটটা কমে গেছে, কারণ ওখানে প্রায় আমরা 1 বিলিয়নের মতো আমরা এক্সপোর্ট করতাম। এবং গত 6 মাসে যে ট্রাম্প ট্যারিফের কারণে আমরা যেটা জাপান সাইডেও যেটা এক্সপোর্ট করতাম, ওখানে কিন্তু আপনার ইন্ডিয়ার যে 50% ট্যারিফ দেওয়ার কারণে ইউএস মার্কেটটা কিন্তু ইন্ডিয়াতে এক্সপোর্টটা কমেছে। সেক্ষেত্রে ইন্ডিয়াও এখন বিকল্প মার্কেট হিসেবে কিন্তু ওরা এখন আমাদের যে অপ্রচলিত মার্কেটগুলো ছিল ওখানে কিন্তু ওরা এক্সপোর্টটা বাড়িয়ে দিয়েছে, যার ধরুন আমরা কিন্তু এখন ওই সাইডটা কিন্তু এখন অনেকাংশে কমে যাচ্ছে আমাদের এক্সপোর্টটা। কারণ আমরা মনে করি এখন আমাদের যদি এই মার্কেটটা টিকতে হয় তাহলে আবার আমাদেরকে আরো অন্যান্য নতুন মার্কেট, আপনার মিডল ইস্টের দিকে এশিয়ার যে অন্যান্য কান্ট্রিগুলো আছে, আপনার দুবাই, সৌদি আরবের এইসব কান্ট্রিগুলোতে কিন্তু আমাদের এক্সপোর্টটা বাড়াতে হবে। সেক্ষেত্রে আমাদের গভর্নমেন্টের কিছু সাপোর্টের প্রয়োজন, যেগুলোতে আমাদের এখানে ব্যাংকিং ফ্যাসিলিটি থেকে শুরু করে এবং নতুন মার্কেটে যেসব ফ্যাসিলিটিগুলো আমাদের দেওয়া দরকার, এগুলো কিন্তু সরকারের পক্ষ থেকে আমাদের কাছে এগিয়ে আসতে হবে মনে করি আমরা। আপনারা তো দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়ার মতো বাজারে কাজ করছেন। এই যে হোঁচটটা খাওয়া হচ্ছে, এটা কি আপনাদেরকে পিছিয়ে দেবে? এমন একটা সময় এই ঘটনাগুলো ঘটছে যখন আমরা দেখতে পাচ্ছি যে মার্কিন মানে যুক্তরাষ্ট্রের যে শুল্কর আগ্রাসন একের পর এক দেশে যে শুল্ক আরোপ করে চলেছে, আপনার কাছে কি মনে হয়? অবশ্যই আমরা যখন একটা জিনিস দেখবেন, আপনার এই যে ব্যবসার এগুলো একটা প্রতিবন্ধকতা, এই প্রতিবন্ধকতাগুলো যখন হঠাৎ করে পড়ে তখন কিন্তু আমাদের নতুন মার্কেট খোঁজা এত সহজ নয়। এবং এই নতুন মার্কেট খুঁজতে গেলে কিন্তু আমাদের 2-4 বছর সময় লাগে। এই সময়টা কিন্তু আমরা তখন তৎক্ষণাৎ পাওয়া যায় না। সেক্ষেত্রে আমাদের আগের মার্কেটটুকু তখন আমাদের স্লো হয়ে গেলে আমাদের এক্সপোর্টটা কমে যায়। তো সেক্ষেত্রে আমাদের কন্টিনিউয়াসলি একটা জিনিস লক্ষ্য করতে হবে, আমরা যাতে ভবিষ্যৎ কিভাবে ব্যবসাগুলো পরিচালনা করব। সেক্ষেত্রে সরকার যদি একটা টাস্ক ফোর্স গঠন করে, একটা আপনার বাইরের যে আমাদের এমবেসি গুলো আছে এগুলো যদি আমাদের ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে, ব্যবসায়ী যে সংগঠনগুলো আছে এদের সাথে যদি যৌথভাবে কাজ করে, তাহলে আমাদেরকে অনেক দেশের সাথে আমরা কাজ করতে সুবিধা পাবো এবং ওই মার্কেট গুলোতে আমরা ইজি ভাবে আমরা ঢুকতে পারবো। যে সেক্ষেত্রে এই যে আপনি ট্যারিফটা, যেহেতু বাজারের কথা বললেনই, আমি একটু পশ্চিমা বাজারের দিকে যেতে চাই। সেখানে আসলে কতটা অগ্রসর হয়েছে? বেসিক্যালি আমরা যারা উদ্যোক্তা আছি আমরা কন্টিনিউয়াসলি বিভিন্ন কান্ট্রির সাথে আমরা এই ব্যবসার দ্বারগুলো ওপেন করতে চাই, কিন্তু এই দ্বারগুলো কিন্তু আমরা ব্যবসায়ীদের একার পক্ষে কখনো সম্ভব না। এই ক্ষেত্রে যখন ক্রেতার দেশগুলো আমাদেরকে হেল্প করতে হবে, কারণ আমরা বহির্বিশ্বের সাথে আমরা কাজগুলো করি, কারণ আমাদের ওখানে আমাদের অন্যান্য কান্ট্রিগুলো আমাদের সাথে কম্পিটিটর হিসেবে আছে, আমরা কিন্তু লোকাল কোনো কম্পিটিটর না। এবং ওই দেশের যে ফ্যাসিলিটি গুলো আছে এবং আমরা যে ফ্যাসিলিটি গুলো পাই, বিশেষ করে কাস্টমস, বন্ড, এনবিআর এর রেগুলার এই ফ্যাসিলিটি গুলো দেখতে হবে, সাথে পোর্টের ফ্যাসিলিটি গুলো দেখতে হবে। এবং আমাদের আপনি জানেন আমরা অলমোস্ট 90% আমরা কিন্তু ইম্পোর্ট করি চায়না থেকে, কিন্তু এটার একটা লিড টাইম আছে, আমরা টাইম বাউন্ডের উপরে আমরা ডিপেন্ড করে থাকি। তো এইগুলো যদি আমাদের যদি টাইমিং বলেন, আমাদের প্রতিবন্ধকতাগুলো যদি কমিয়ে আনতে পারি, তাহলে আমরা নতুন মার্কেটগুলো সহসাত উন্মুক্ত করতে পারি। জি, আমি একটু অন্য একটা প্রশ্নে যাই যে বন্দর জটিলতা সবসময় আপনাদের একটা বড় প্রতিবন্ধকতা থাকে। সেই বাধা দূর করতে চট্টগ্রামের লালদিয়া টার্মিনাল আর কেরানীগঞ্জের পানগাঁও বন্দরের সক্ষমতা বাড়াতে বড় দুটি চুক্তি আমরা দেখলাম গতকালকে। এর শতভাগ সুফল পেতে আপনারা আসলে কতটা আশাবাদী, আর কি কি করা দরকার? আপনি দেখবেন একটা দেশের যদি বিজনেস হাবটা হচ্ছে মেন বন্দর কেন্দ্রিক, যদি বন্দর যদি সবসময় সচল থাকে তাহলে ব্যবসা করার জন্য অনেক দিক দিয়ে আমাদের ফ্যাসিলিটি গুলো পাওয়া যায়। আমরা কিন্তু পুরো বাংলাদেশটাই কিন্তু চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক। সেক্ষেত্রে যদি নতুন বন্দর গুলো ওপেন করার জন্য সরকার যে পদক্ষেপ গুলো নিচ্ছে, অবভিয়াসলি এটা সাধুবাদ জানাই আমরা ব্যবসায়ীরা। কারণ ব্যবসার যদি আমরা কম্পিটিশন থাকে এবং আমাদের বিভিন্ন ডোর গুলো যদি ওপেন থাকে তাহলে ব্যবসার জন্য অনেক সুবিধা
বহন করবে। কারণ তবে একটা জিনিস লক্ষ্য করতে হবে, এগুলো যদি এই যে বেসরকারি খাতে গিয়ে যদি আমাদের খরচটা বৃদ্ধি করে, তাহলে কিন্তু আমরা কম্পিটিশনে অনেক দিকে পিছিয়ে যাব। সেই দিকটা সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে, ওই দিকটা যাতে প্রথমত বিবেচনা করে। কারণ এটা একটা কম্পিটিশন ব্যবসা, এবং আমরা আরএমজি যারা করি, আমরা কিন্তু ইম্পোর্টও আমরা বন্দর দিয়ে করি, এক্সপোর্টও আমরা বন্দর দিয়ে করে থাকি। তো সেক্ষেত্রে আমাদের জন্য, আমাদের সাথে যদি এবং ব্যবসায়ীদের সাথে, সংগঠনের সাথে বসে যদি এসবগুলো আলাপ আলোচনা করে খরচ এবং ফেসিলিটি গুলো যদি এবং নতুনত্ব কিছু আনতে পারে, অবভিয়াসলি ব্যবসা ভালো হবে মনে করি আমরা। জি এবং আপনি একটা লক্ষ্য করবেন, জি জনাব রাকিবুল চৌধুরী, যদি একটু বলেন শিল্প উৎপাদনের সবচেয়ে বড় বাধাটা আসলে কোথায়? শিল্প অঞ্চলে সবচাইতে এখন বড় বাধা হচ্ছে যে আমাদের যেমন গ্যাসের অপ্রতুলতা। আমরা সহজে গ্যাস পাই না, এবং আমাদের বিদ্যুতের অপ্রতুলতা, বা বিদ্যুৎও কিন্তু আমরা চাইলে পাই না। সরকার, আপনার বিগত সরকার একটা সার্কুলার ইস্যু করেছিল, সেটা হচ্ছে যে আপনার কোনো যদি ওই শিল্প অঞ্চল না হয়, তাহলে কোনো গ্যাসের কানেকশন দিবে না, বিদ্যুতের কানেকশন দিবে না। আমরা যখন যারা ক্ষুদ্র উদ্যোক্তা আছি, ক্ষুদ্র মাঝারি শিল্প, একটা আরএমজি করতে গেলে তেমন বিদ্যুতের প্রয়োজন হয় না। যদি এইসব গুলো যদি প্রতিবন্ধকতা গুলো দিয়ে যদি আমাদেরকে যদি উদ্যোক্তাদেরকে যদি বাধা সৃষ্টি করে, সেক্ষেত্রে কিন্তু আপনার উৎপাদন ব্যাহত হবে। তাই আমরা চাইবো সরকার একটা টাস্ক ফোর্স গঠন করুক, এবং যারা উদ্যোক্তা আছে এবং যারা ট্রেড বডি আছে, সব সাথে মিলে, এনবিআর সহ মিলে যদি আমরা এই সরকারের সাথে যদি টাস্ক ফোর্সের মাধ্যমে কাজগুলো করি, তাহলে অনেকাংশে প্রতিবন্ধকতাগুলো কেটে যাবে বলে আমি মনে করি। জি আমরা তো আসলে ফাস্ট ফ্যাশনের যুগে আছি। এখানে একক পণ্য নির্ভরতা কাটাতে আপনাদের সেক্টরে পণ্য বৈচিত্র্যকরণে আপনারা আসলে কিভাবে কাজ করছেন? দেখেন, বেসিক্যালি আমাদের পণ্যটা কিন্তু আমরা বাইরের দেশে এক্সপোর্ট করি। আমরা যতটুকু বৈচিত্র্য আনতে চাই না কেন, বহির্বিশ্বে কিন্তু এর চাইতে আরো বেশি এগিয়ে আছে ওরা। এবং ওরা অনেক আমাদেরকে প্রতিনিয়ত আমাদেরকে পণ্যের বৈচিত্র্যতা দেখিয়ে থাকে, এবং আমরা অনেক সময় এগুলো নিতে পারি না অর্ডার গুলা। কারণ আমাদের যেমন ধরেন আমরা কাস্টমস রেটের জটিলতা আছে। সেটা হচ্ছে যে আপনার এইচএস কোড আমি যখন নিটের আইটেম করি, সেক্ষেত্রে বায়ার যদি চাই সেটার সাথে একটা আইটেম যোগ করে দিল ওভেনের, সেটা আমি নিতে পারি না এই এইচএস কোডের জটিলতার কারণে। এবং এইসব জটিলতাগুলো যদি, এই যেটা আপনাকে আমি পূর্বে বলেছিলাম, যে টাস্ক ফোর্স গঠন করে এইগুলোর যদি ক্ষুদ্র ক্ষুদ্র প্রবলেম গুলো যদি আমরা এক টেবিলে সমাধান করতে পারি, তাহলে কিন্তু আমরা অনেকাংশে এগিয়ে যাবো, এবং আমরা ভ্যালু এডেড আইটেম গুলো করতে পারবো। এবং এই 40 বছর বিজনেসে কিন্তু আমরা অনেকাংশে এগিয়ে গিয়েছি। কিন্তু আমরা এই বাধাগুলোর কারণে কিন্তু আমরা সামনের দিকে, যেটা $100 বিলিয়ন আমরা স্বপ্ন দেখছি, সেখান থেকে আমরা একটু কিছু কেন জানি পিছিয়ে পড়ছি বারবারই। যে আমরা আলোচনা শেষ করব, কিন্তু তার আগে একদম সবশেষ প্রশ্নটি আমি করতে চাই। রফতানি বাজার সম্প্রসারণে আপনাদের পরামর্শ কি, আর সরকার কি বলছে? রপ্তানি যদি আপনার সম্প্রসারণ করতে চান এবং বাজারগুলো যদি আমরা আগের মতো ঠিক জায়গায় ধরে রাখতে চাই, তাহলে আমাদের এই লজিস্টিক সাপোর্ট গুলো লাগবে, যেটা আপনাকে পূর্ব বলেছিলাম। এনবিআর, কাস্টমস এবং পোর্টের এবং ব্যাংকিং খাতটা বিশেষ করে, এগুলো যদি সরকার যদি ট্রেড বোর্ডের সাথে বসে যদি যৌথভাবে যদি ট্রান্সফোর্স করে, কারণ আমাদের কম্পিটিটর ওদের ফেসিলিটিটা কি এবং আমাদের ফেসিলিটিটা কি, এটা যদি আমরা এক টেবিলে দেখতে পাই, তাহলে কিন্তু অনেকাংশে সমাধান আসবে বলে আমরা মনে করি। এবং এগুলো যখন যত খরচ কমবে, আমরা তত কম্পিটিশনের দিক দিয়ে আমরা এগিয়ে যাব। কারণ আপনি দেখবেন আমাদের কম্পিটিশনের, আমরা ইন্ডিয়ার সাথে কম্পিটিটর, ভিয়েতনাম কম্পিটিটর সাথে আমরা কম্পিটিশন করছি, কিন্তু ওদের চার্জটা কিন্তু বেড়ে যাচ্ছে কিনা বা আমাদের কি অংশে বাড়ছে, সেগুলো যদি আমরা যদি এক টেবিলে সমাধান করতে না পারি, বা এগুলো যদি আমরা অ্যানালাইসিস করে যদি সরকার যদি এগুলোতে এগিয়ে আসে, সমাধান করে, তাহলে অবভিয়াসলি আমরা 100 বিলিয়নের দিকে আমরা অ্যাচিভ করতে পারবো। জি আমাদের বাজার আরও সম্প্রসারণ হোক, সেই প্রত্যাশা থাকবে। আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য অনুষ্ঠানে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাদের। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন বিজিএমইএ এর পরিচালক রাকিবুল আলম চৌধুরী।